আপনি খেয়েছেন? আরশাদ মজার ছলে বলল, তুমি কি ভাবছো 2:30 পর্যন্ত তোমার জন্য আমি না খেয়ে বসে আছি? আমি তোমার মতো অত ভালো মানুষ না ওরা। ওরা খানিক হেসে বলল, আপনি একা একা এত কষ্ট করতে গেলেন কেন? আমায় ডাকলেই তো হতো, আমি হেল্প করতে পারতাম। ভেবেছিলাম ডাকবো, কিন্তু শেষমেশ আর ডাকতে পারলাম না। কেন? আরশাদ অন্যরকম গলায় বলল। তোমার ঘুমন্ত মুখটার মায়ে পড়েছিলাম। লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করলো অরার গাল দুটো। লজ্জায় আরশাদের দিকে চোখ তুলে তাকানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। আরশাদ অরার এই হাল দেখে মুচকি এসে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, খেয়ে নাও। অরা কম্পিত স্বরে বলল, ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হবে না? ব্রাশ তো করতে দিবেন? ঠিক আছে, কিন্তু বেশি সময় নিতে পারবে না। ফ্রেশ হয়ে এসে অরা নিয়ে বসলো আরশাদের তৈরি করা স্যান্ডউইচ। এই কয়েক মাসে অরাকে হেল্প করতে করতে আরশাদের নিজের রান্নার হাতও বেশ পেকেছে। অরা তৃপ্তি করে স্যান্ডউইচ খাচ্ছে আর আরশাদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার দিকে। ভাগ্যের স্যান্ডউইচ নিয়ে ব্যস্ত থাকার কারণে তার চাহনি এখনো খেয়াল করেনি। করলে ততক্ষণে লজ্জায় জোকের মুখে লবণ পড়ার মতো মিইয়ে যেত। ওরা হুম। আরশাদ কয়েক মুহূর্ত চুপ করে থেকে গাঢ় স্বরে বলল, কাল রাতে আমি আমার সব অনুভূতিগুলোর কথা বললাম, তুমি তো কিছুই বললে না। অরা লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল। আমি আবার কি বলবো? আরশাদ হতাশ কণ্ঠে বলল, কিছুই বলা নেই তোমার? তাহলে কি আমি ধরে নেব আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? অরা আতকে উঠে বলল। আমি কি একবারও সে কথা বলেছি নাকি? আরশাদ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বুঝি। কি? তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে? আরও একবার লজ্জায় মিইয়ে গেল ওরা। আরশাদ অবাক গলায় বলল। কি সাংঘাতিক ওরা, তুমি এত লজ্জা পাও? ওরা প্রাণপণ কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, কই না তো। অসুবিধা নেই, লজ্জা পেলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। এত লজ্জা ওরা রাখে কোথায়? মনের মাঝে শত শত প্রজাপতি উড়ে যাচ্ছে তার। ইচ্ছে করছে এই মুহূর্তেই চিৎকার করে আরশাদকে তার ভালোবাসার কথাটা জানিয়ে দিতে। আবার ঠিক পর মুহূর্তে মনে হচ্ছে ওই সাহস সে এ জীবনে করে উঠতে পারবে না। ওরা শোনো, এখন আমি একটু বেরোচ্ছি। আজ আমাদের প্রোডাকশন হাউসের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হবে। তার মানে তো নামও ঠিক করে ফেলেছেন? কে ফিল্মস। ওরা ঝলমলে কণ্ঠে বলল। কে ফোর কথা, তাই না? হুম। ওরা মুগ্ধ গলায় বলল। সুন্দর হয়েছে খুব নামটা। আরশাদ জরুরি কিছু বলার ভঙ্গিতে বলল, থ্যাংক ইউ। আজ একটা ছেলে আসবে তোমার সাথে দেখা করতে। ছেলেটার নাম অয়ন। ওকে তুমি আজকে আদর্শ ম্যানেজার হওয়ার কতগুলো টিপস দেবে। ওরা থমথমে গলায় বলল। নতুন ম্যানেজারও পেয়ে গেছেন? আরশাদ কৌতূহল নিয়ে বলল। নতুন ম্যানেজারের কথা শুনে মুখটা ভার হয়ে গেল কেন? খুব মিস করবে নাকি আমাকে? ওরার ইচ্ছে হলো এই মুহূর্তে এখান থেকে ছুটে পালিয়ে যেতে। আজ কি শুরু করেছে ছেলেটা? ওরার ইচ্ছে হচ্ছে মাটির ভেতরে ঢুকে লুকিয়ে পড়তে। আরশাদ আক্ষেপের স্বরে বলল। তুমি মিস করবে বা নাই করো, কিন্তু আমি তোমাকে ম্যানেজার হিসেবে প্রচণ্ড মিস করব। শুটিংয়ে, মিটিংয়ে, রিহার্সেলে, ইন্টারভিউতে, সব জায়গায় তো তোমার উপস্থিতি মিস করব। ওরার গা বেয়ে শীতল হাওয়া বয়ে গেল। আরশাদ তার উপস্থিতি মিস করবে? সে কি এতটাই গুরুত্বপূর্ণ আরশাদের জীবনে? আরশাদ হালকা গলায় বলল। কিন্তু কি আর করা, কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার কোম্পানির জন্য এত ট্যালেন্ট একজন সিইওকে পেতে হলে আমাকে তো আমার প্রিয় ম্যানেজারকে স্যাক্রিফাইস করতেই হবে। আমাকে বেশি মিস করতে চেও না ওরা। বাসায় তো তার সর্বক্ষণ তার আশেপাশেই থাকবে। প্রশংসায় বিগলিত হয়ে ওরা বলল। বুঝেছি। আমি 7টার মধ্যে ফিরে আসবো, তুমি রেডি হয়ে থাকো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা তো আগে ভাগে বলা যাবে না। হাজারো লজ্জা নিয়ে ওরা বলল। আজ কিভাবে সাজাবো বলে দেবেন না? আজ নিজের মতো করে সাজো, তবে শাড়ি কিন্তু মাস্ট। আপনার শাড়ি খুব পছন্দের। আরশাদ ঠিক ওরার চোখের দিকে তাকিয়ে বলল। না, শাড়ি তো তোমাকে পছন্দের। আমাকে শাড়ি দেখেছেন কয়দিন? যে কয়দিনই দেখেছি তাই পাগল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। যখন আমার ম্যানেজার ছিলে তখন প্রতিদিন এমন ছুটে বুটে হয়ে আসতে কেন? একদিন শাড়ি পরে এলেই তো তোমার প্রেমে পড়ে যেতাম। দুজনে একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। চোখে চোখে যেন এতদিনে মনে জমে থাকা সব কথাগুলো বলে দিচ্ছে তারা। আরশাদের চোখে ওরা দেখতে পাচ্ছে নিজের জন্য একরাশ মুগ্ধতা। তার চোখে আরশাদ কি দেখতে পাচ্ছে কে জানে। ওরা হঠাৎ লক্ষ্য করলো আরশাদ তার খুব কাছাকাছি চলে এসেছে। ওরা প্রাণপণ চাইছে তার কাছ থেকে ছিটকে দূরে সরে যেতে, তবে ভেতর থেকে কিছু একটা এসে আটকে দিয়েছে তাকে। হিমভাইয়ের মতো জমে রইল ওরা। আরশাদ তার ডান হাতটা রাখলো ওরার গালে।
তার এই সম্মোহিনী স্পর্শে দিশেহারা হয়ে পড়ল ওরা। নিজেকে আর এই গ্রহের বাসিন্দা বলে মনে হচ্ছে না। আশাদের দুটো চোখ এতক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকলেও এখন তারা আবদ্ধ তার ঠোঁটের দিকে। আশাদ একটু একটু করে অগ্রসর হচ্ছে অরার ঠোঁটের দিকে। তার গরম নিঃশ্বাসগুলো আছড়ে পড়ছে অরার মুখের উপরে। অরার নিঃশ্বাসও ঘন হয়ে আসছে। আচমকা একটা শব্দে সম্বিত ফিরে পেল দুজনে। শব্দটা আশাদের ফোনের রিংটোনের। আশাদের এই মুহূর্তে ইচ্ছে করছে ফোনটাকে ধরে আছাড় মারতে। না, নিজের ফোনকে শুধু শুধু আছাড় মারতে যাবে কেন? আছাড় মারা উচিত যে ব্যক্তি ফোন করে এমন দারুণ মুহূর্তটা নষ্ট করেছে তাকে। ফোন রিসিভ করে আশাদ বিরক্ত গলায় বলল। হুম। আশাদ চলে যেতে আয়নার সামনে একরাশ কৌতূহল নিয়ে দাঁড়ালো ওরা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো নিজেকে। সে কি এতটাই সুন্দর? বাঙালি মেয়েরা সকলেই কম বেশি সুন্দর, তবে ওরা কি এতটাই আহামরি সুন্দর যে আশাদের মতো মানুষ তাকে ভালোবেসে ফেলেছে? ভালোবাসাবাসির ক্ষেত্রে সুন্দর চেহারার থেকেও বেশি জরুরি সুন্দর একটা মন। আশাদ হয়তো সেই মনটারই সাক্ষাৎ পেয়েছে। মোবাইল হাতে নিতেই ওরা লক্ষ্য করলো আননোন নাম্বার থেকে ডজনখানেক কল এসেছে। আবারও শুরু হলো এই আননোন নাম্বারের উৎপাত। গত 3 দিন রাঙামাটিতে নেটওয়ার্কের বাইরে ছিল বলে এ সকল কল আসেনি তার কাছে। ওরা মোটামুটিভাবে নিশ্চিত এই সকল নম্বরের পেছনে একজনই আছে। সে আজ একটা নম্বর ব্লক করলেই আগামীকাল নতুন নম্বর থেকে ফোন শুরু করবে। আর ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে কথা বলবে না। ভালো ঝামেলা পড়া গেল তো। এই নম্বরটাও ব্লক লিস্টে ফেলে দিল ওরা। অয়ন বাসায় এলো 4:30টার দিকে। ছেলেটা সবে অনার্স প্রথম বর্ষের ক্লাস শুরু করেছে। আরশাদ একে কি করে খুঁজে পেয়েছে কে জানে। অয়নের আচার আচরণে ভদ্রতা মিশে আছে। কথাও বলছে ভদ্রভাবে। বেচারার জন্য মায়া হলো অরার। 2 দিন পরেই তার জীবন জর্জরিত হয়ে যাবে আরশাদের ধমকে। অয়ন সঙ্গে করে তার ল্যাপটপ নিয়ে এসেছিল। ওরা সেখানেই তাকে শিডিউল তৈরি করা শিখিয়ে দিল। ওরাও শিখিয়ে দিল কি করে আরশাদের টিমের সকলকে নিয়ন্ত্রণ করতে হয়। কোনো ঝামেলার সম্মুখীন হলে কি করে তা কৌশলে এড়িয়ে যাওয়া যায়। তার থেকেও বড় কথা, শুটিং শেষে আরশাদের রাগকে কি করে ঠান্ডা করা যায়। ঘণ্টাখানেক পর চলে গেল অয়ন। ওরা ক্লান্ত ভঙ্গিতে টিভির সামনে বসলো। সামনে টিভি চললেও তার হাতে ফোন। এই বদভ্যাস কিছুদিন যাবৎ শুরু হয়েছে তার। একসঙ্গে ফোন ও টিভি দুটোই চাই। টিভিতে দেখার মতো কিছু নেই বলে গানের অনুষ্ঠান ছেড়ে রেখেছে ওরা। রবীন্দ্রসঙ্গীত গানগুলো এমনভাবে উপস্থাপনা করা হচ্ছে যেন যে শুনবে তারই ঘুম চলে আসবে। ফোনেও দেখার মতো কিছু নেই। ফেসবুকের নিউজ ফিডে অলস ভঙ্গিতে স্ক্রল করে যাচ্ছে। হঠাৎ একটা মেসেজের নোটিফিকেশন ভেসে উঠল তার চোখের সামনে। নতুন একটা আননোন নম্বর থেকে মেসেজ এসেছে। আমি কিন্তু সব জানি ওরা। অর্ডার বিরক্তির সকল সীমা ছাড়িয়ে গেল। সে বুঝতে পারছে একের পর এক নতুন নাম্বার থেকে ফোন করা ওই আগন্তুকই তাকে মেসেজ করেছে। ওরা বিরক্ত ভঙ্গিতে টাইপ করলো। ফাজলামো করছেন? কে আপনি? কি জানেন? অপর প্রান্ত থেকে রিপ্লাই এলো। যা জানলে আপনার আর আরশাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। অরার মস্তিষ্কে চিন্তা খেলে গেল। কে আছে এই নাম্বারের পিছনে? তার উদ্দেশ্য কি? কি এমন কথা জানে সে যা জানলে তার এবং আরশাদের বিরাট ক্ষতি হয়ে যাবে? অরা লিখলো। কে আপনি? রিপ্লাই এলো। সব কথা মেসেজই বলবো। পিক আপ দ্য কল। সঙ্গে সঙ্গে বেজে উঠলো ফোনের রিংটোন। মেসেজ প্রদানকারী নিজেই কল করেছে। এতদিন তো ওরা ফোন রিসিভ করার পর টু শব্দ পর্যন্ত করেনি, অথচ আজ আগ্রহ নিয়ে কথা বলতে চাইছে। রোবটের মতো একটা কণ্ঠস্বর বলে উঠল। আফরোজ ওরা নাকি ওরা হক? কোন নামে ডাকবো আপনাকে? মোটেও বিচলিত হলো না ওরা। আজকাল অনেক মোবাইল অ্যাপ রয়েছে যা ব্যবহার করে নিজের কণ্ঠস্বর বিকৃত করে মোবাইলে কথা বলা যায়। নিজের পরিচয় গোপন রাখার জন্য মানুষ মূলত এই নকল কণ্ঠস্বরের আশ্রয় নিয়ে থাকে। গলায় স্বরটা রোবটের মতো হলেও বোঝাই যাচ্ছে এর পেছনে রয়েছে একজন পুরুষ। ওরা থমথমে গলায় বলল। কে আপনি? নকল ভয়েসে কথা বলছেন কেন? অপর প্রান্তে থাকা ব্যক্তি আগ্রহ নিয়ে বলল। আমার আসল বয়স শোনার এত তাড়া কেন আপনার? ওরা ক্রুদ্ধ স্বরে বলল। আপনি তাহলে 1 মাস ধরে আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে বিরক্ত করছেন। কি চান আপনি? যদি বলি আপনাকে? ওরা তেজি গলায় বলল। হোয়াট রাবিশ! অপর প্রান্তের রোবট হাসি হাসি গলায় বলে উঠল। আরে আপনি দেখি রেগে যাচ্ছেন। ঠাট্টা করছিলাম। আমার চাওয়ার তেমন কিছু নেই। তাহলে আমায় বিরক্ত কেন করছেন? সেসব কথা পরে হবে। আগে বলুন, আরশাদ হকের সঙ্গে কেমন চলছে আপনার সংসার? ওরা দাঁতে দাঁত চেপে বলল। তাতে আপনার কি? আমার সংসার কেমন চলছে তার উত্তর আপনার মতো আগন্তুকে দিতে হবে কেন? মিডিয়ার সামনে তো খুব সুখী দাম্পত্যের অভিনয় করেন। হাতে হাত রেখে রেড কার্পেটে হাঁটা, জন্মদিনের নিজের হাতে কেক বানিয়ে সেই কেকের ছবি ফেসবুকে পোস্ট করা। হাউ রোমান্টিক। কিন্তু আসলে যে আপনাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এটা কি সবাই জানে? ওরা কিছুটা ভড়কে গিয়ে বলল। কি বলতে চাচ্ছেন আপনি? আপনারা তো এক গড়ে থাকেন না, মিডিয়াকে দেখানোর জন্যই একই ছাদের নিচে থাকেন।
বিয়ের পর থেকে এই বাড়িতে তারা কখনো এক ঘরে থাকেনি, কিন্তু এই খবর তো আরশাদ এবং অরা ছাড়া কেউ জানে না। এমনকি এই বাড়িতে যারা কাজ করে তারাও না, অথচ এই লোকটা জানলো কি করে? অরা শীতল কণ্ঠে বলল। স্টপ ইউর ননসেন্স। কে বলেছে এসব বাজে কথা? অপর প্রান্তের লোকটা চালাকির ভঙ্গিতে বলল। কাউকে বলতে হয়নি, আমি নিজেই সব জানি। আমিও জানি যে আপনাদের বিয়েটা কাউকে বলতে হয়নি, আমি নিজেই সব জানি। আমি জানি যে আপনাদের বিয়েটা হয়েছে চুক্তির মতো। 1 বছর পর ডিভোর্স দেওয়ার চুক্তিতে আরশাদ হক বিয়ে করেছেন আপনাকে। ওই ভিডিও ভাইরাল হওয়ার পরই সবাই আরশাদকে ক্যারেক্টারলেস বলে আখ্যা দেয়। তাই নিজের ইমেজ রক্ষা করতে আরশাদ বিয়ে করে আপনাকে। আরেক দফা অবাক হয়ে গেল ওরা। তাদের এই বিয়ের সত্যিটা তো কারো জানা নেই। অত্যন্ত গোপনীয়তার মাঝে বিয়েটা হয়েছিল তাদের। নিতান্ত অপরিচিত কারো তো জানার কথা নয় সত্যিটা। ওরা দৃঢ় ভঙ্গিতে বলল। আপনার ফালতু কথা শোনার বিন্দু মাত্র সময় আমার নেই। আপনি নিজে তো একজন কাভার্ডের মতো নিজের আসল ভয়েস আড়ালে রেখে কথা বলছেন আপনি। লোকটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল। আমি কাওয়ার্ড? আপনার কোনো ধারণাই নেই আমি কি কি করতে পারি। ওরা আমার কোনো ধারণা থাকার দরকারও নেই। আর কোনোদিনও যেন আমার এই নাম্বারে কল করতে না দেখি আপনাকে। ফোনটা কেটে দিয়ে এই নাম্বারটাও ব্লক করে দিল ওরা। তবে একটা চিন্তা কিছুতেই তার মাথা থেকে যাচ্ছে না। তাদের বিয়ের সত্যতা, তারা যে এতদিন যাবৎ একই ঘরে থাকছে না, এই সত্যিটা এই লোকটা জানলো কি করে? কে আছে এই রোবোটিক কণ্ঠস্বরের পেছনে? তাদের বিয়ের সাক্ষী ছিল দুজন, মেহেদি এবং তুফান। অন্যদিকে বিয়ের পুরো পরিকল্পনা করেছিল আরশাদের আইনজীবী হিমেল। এদের মধ্যে থেকে কেউ কি? না না। এসব কি ভাবছে ওরা? এরা তো আরশাদের খুব কাছের লোক, নিশ্চয়ই তাদের অজান্তে বিয়ের এই সত্যিটা জেনে গেছে কেউ। সে ভয় দেখানোর চেষ্টা করছে ওরাকে। ঘণ্টাখানিক পর একটা অনলাইন নিউজ পোর্টাল নিউজ তৈরি করেছে আরশাদ এবং ওরাকে নিয়ে। নিউজটা এরকম। আরশাদ হক এবং তার স্ত্রী আফরোজা অরোরার বিয়ে নিয়ে সামনে এলো নতুন তথ্য। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে তাদের বিয়েটা কেবলই জানানো নাটক। সিলেটের একটি 5 তারকা হোটেলের নিজের ম্যানেজারের সঙ্গে ঘনিষ্ঠ ভিডিও ভাইরাল হওয়ার পর এক প্রকার বাধ্য হয়ে অরাকে বিয়ে করেন আরশাদ। মূলত নিজের মর্যাদা রক্ষা করার জন্যই এমনটা করেন তিনি। বিয়েতে তাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী বিয়ের 1 বছরের মাথায় অরাকে ডিভোর্স দিয়ে দেবেন আরশাদ। এই বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি আরশাদ এবং অরা। নিউজটা নিয়ে ফেসবুকের বেশিরভাগ সিনেমার গ্রুপ এখন সরগরম। যদিও নিউজের সপক্ষে কোনো প্রমাণ নেই, তবু এ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করে দিয়েছে সকলে। নিউজটা সামনে পড়তেই অরার গা বেয়ে শীতল স্রোত পেয়ে গেল। তার বুঝতে মোটেও অসুবিধা হলো না এই কাজটা কার। ওই অপরিচিত ব্যক্তির। নিজের ক্ষমতা দেখানোর জন্যই সাংবাদিকদের কাছে এই খবর ছড়িয়ে দিয়েছে সে। নম্বরটা আনব্লক করে তাতে কল দিল ওরা। দুটো রিং বাজতেই অপর প্রান্তে থাকা ব্যক্তি ফোন রিসিভ করলো। ওরা ঝাঁঝালো কণ্ঠে বলল। আপনার সমস্যাটা কি? লোকটা রহস্যময় হাসি দিয়ে বলল। দেখলেন তো ওরা এই কাওয়ার্ডের ক্ষমতা কত দূর। আপনার কি মনে হয় আমি খুব ভয় পেয়ে গিয়েছি? আপনি সাংবাদিকদের বলেছেন 1 বছর পর আমাদের ডিভোর্স হয়ে যাবে। 1 বছর পর ডিভোর্স হলে তবে তো আপনার কথা সত্যি প্রমাণিত হবে। 1 বছর পর ডিভোর্স না হয় নাই হলো, কিন্তু আরশাদ যে নিজের ইমেজ রক্ষা করতে আপনাকে বিয়ে করেছে, একদিন বিয়ে করে সবাইকে 2 দিন আগের ডেট জানিয়েছে, এই সত্যি তো আর মিথ্যা হয়ে যাবে না। সাংবাদিকের কাছে যা ছড়িয়ে দিয়েছি তার নাম গুজব। আমার কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে ওই গুজবকে সত্যির প্রমাণ করার জন্য। হঠাৎ অরার মনে হলো এই লোকটা ঠিকই বলেছে। তারা যে পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছে, এই সত্যিটা একবার সকলে জেনে গেলে কিছুতেই তাদের বিয়েটিকে স্বাভাবিকভাবে নিতে পারবে না। আরশাদের ক্যারিয়ারের জন্য হবে তা বড় হুমকি। অরা কম্পিত স্বরে বলল। কি প্রমাণ আছে আপনার কাছে? সেটা না হয় নাই বললাম, প্রয়োজন না পড়লে কোনোদিন এই প্রমাণ ব্যবহার করব না। কেউ কোনোদিন জানবে না আপনাদের বিয়ের আসল সত্যি কি। কিন্তু তার জন্য আপনাকে যে একটা হেল্প করতে হবে। কি হেল্প? আজ ঠিক বিকাল 6টায় আপনাকে আমার সঙ্গে দেখা করতে হবে। একা আধা ঘন্টার মতো কথা বলবো। আপনার কাছে আমার একটা দাবি আছে, আপনি দাবি পূরণ করবেন, ব্যাস। তারপর আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমায় বোকা পেয়েছেন? আমি কিছুতেই আপনার সঙ্গে দেখা করব না। ভয় পাচ্ছেন কেন? আমরা তো পাবলিক প্লেসে দেখা করব। আমি আপনার কোনো ক্ষতি করার চেষ্টাও করব না, প্রমিস। আপনি শুধু আমার দাবিটা পূরণ করবেন। ওরা বুঝতে পারছে না কি করা উচিত। সে কি যাবে এই অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা করতে? ওরা বেশ বুঝতে পারছে লোকটা তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কোনো না কোনোভাবে সে জেনে গেছে তাদের বিয়ের সত্যতা। হাতে নিশ্চয়ই কোনো শক্ত প্রমাণও আছে। এখন সেই সত্যটাকে কাজে লাগিয়ে ওরাকে ব্ল্যাকমেল করে নিজের দাবি আদায়ের চেষ্টা করছে। কিন্তু কি হতে পারে সেই দাবি? টাকা পয়সা না কি অন্য কিছু? হাজারো দোনমোনা শেষে ওরা দেখা করতে যাওয়ার জন্য রাজি হলো। এর পেছনে দুটো কারণ রয়েছে। প্রথমত, লোকটার কাছে নির্ঘাত জোরালো প্রমাণ আছে যে চোখের পলকে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
সে চাইলেই ওই প্রমাণ ছড়িয়ে দিতে পারে সকলের মাঝে। ওরা চায় না আশাদের ক্যারিয়ারে কোনো প্রকার আঁচ আসুক। তাছাড়া যে জায়গায় লোকটা দেখা করতে বলেছে সেই জায়গাটা ওরা চেনা। দিনভর লোকজন গিজগিজ করে সেখানে। আর বেশি দেরি না করে ওরা বেরিয়ে গেল। তাকে তো আবার 7টার আগেই ফিরে আসতে হবে। সাজতে হবে আশাদের জন্য। ধানমন্ডি 27-এর ব্যস্ত রাস্তা, শত শত গাড়ি চলাচল করছে রাস্তা দিয়ে। সন্ধ্যা এখনো মিলিয়ে যায়নি, তবুও ঝলমলে আলো জ্বেলে দিয়েছে কমার্শিয়াল ভবনগুলো। একটা বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়ালো ওরা। তার পেছনে সাদা রঙের একটা মাইক্রোবাস দাঁড়িয়েছে। ঠিক এই জায়গাতেই দাঁড়াতে বলেছিল লোকটা। ব্যস্ত ভঙ্গিতে হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করে তার নাম্বারে ডায়াল করলো ওরা। অদ্ভুত ব্যাপার, এখন আর ফোন রিসিভ করছে না সে। দেখা করতে বলে নিজেই হাওয়া হয়ে গেল। আরও বেশ কয়েকবার ফোন করলো ওরা, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো প্রকার জবাব নেই। বিরক্ত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালো ওরা। আধা ঘন্টা তো এখানেই পার হয়ে গেল, তাকে তো আবার বাড়ি ফিরতে হবে জলদি। আচমকাই খুলে গেল তার পিছনে থাকা মাইক্রোবাসের দরজা। আর কিছু বুঝে ওঠার আগেই বলশালী একটা হাত এসে পড়ল তার মুখের উপর। অরার হাত থেকে তার ফোনটা ছিটকে পড়ে গেল রাস্তায়। পেছন থেকে কেউ একজন তার মুখে হাত চেপে ধরেছে, হাতে আবার একটা রুমাল। অরা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু কিছুতে লোকটার সঙ্গে পেরে উঠছে না। লোকটা আরেক হাত দিয়ে অরাকে গাড়ির ভেতর টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাস্তায় থাকা মানুষজন নিজের ব্যস্ততা বলে এগিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু তার আগে লোকটা অরাকে মাইক্রোবাসে উঠিয়ে দরজা বন্ধ করে দিল। প্রবল বেগে ছুটতে শুরু করলো মাইক্রোবাস। নিজের উপর অতর্কিত হামলা করে লোকটার চেহারা দেখতে পারল না ওরা। তার আগেই তার চারিদিক অন্ধকার হয়ে এলো, মাথা ভনভন করতে লাগলো। ওরা বুঝতে পারছে সে জ্ঞান হারাচ্ছে। নির্ঘাত ওই রুমালে ক্লোরোফর্ম ছিল। ওরা এও বুঝতে পারছে যে সে বিপদে পড়ে গেছে, বিরাট বিপদ। এই বিপদ থেকে তার সহজে নিস্তার নেই। এই নিয়ে তৃতীয়বারের মতো ঘড়ির দিকে তাকালো আরশাদ। কয়েক মিনিট পরে ঘড়ির কাঁটা গিয়ে পড়বে 8টার ঘরে। বেশ দেরি করে ফেলেছে সে। ওরা নির্ঘাত তৈরি হয়ে অপেক্ষা করছে তার জন্যে। দোষটা আরশাদের নয়, ঢাকা শহরের বিখ্যাত ট্রাফিকের বদৌলতেই তো সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বাড়ির সামনে গাড়িটা পার্ক করলো আরশাদ, আর গ্যারেজে রেখে এলো না। একটু পরেই তো ওরাকে নিয়ে আবারও বের হবে সে। আজ সে ওরাকে নিয়ে যাবে 300 ফিটে অবস্থিত বাগান ঘেরা একটা রিসোর্টে। আরশাদ শুনেছে বাগান জুড়ে নাকি বেলি ফুল আর জুঁই ফুলের গাছ। এই দুই ফুলের গন্ধ ওখানকার বাতাসে ভেসে বেড়ায়। তাছাড়া ওই রিসোর্টের ঠিক সামনেই রয়েছে প্রকাণ্ড এক পুকুর। অরার সঙ্গে পুকুরের জলে পা ডুবিয়ে চাঁদের প্রতিফলন দেখা যাবে। আবারও আগের মতো হয়ে যাচ্ছে আরশাদ। যে আরশাদ প্রকৃতির মাঝে নিজেকে বিলীন করে দিতে পারত। প্রকৃতির ছোট ছোট বিষয়গুলো যাকে বিস্মিত করে তুলত, সবটাই হয়েছে অরার কারণে। মেয়েটার কারণেই তো নতুন করে নিজেকে খুঁজে পেতে শিখেছে আরশাদ। গাড়ি থেকে নেমে দরজার কাছে গিয়ে কয়েকবার কলিং বেল চাপলো আরশাদ, অথচ ভেতর থেকে কোনো সারা শব্দ নেই। অন্য সময় হলে তো সে কখনই ছুটে এসে দরজা খুলে দিত ওরা। আজ তার কি হলো? আরো কয়েকবার কলিং বেল চাপলো আরশাদ, ফলাফল শূন্য। তেমন একটা বিচলিত মনে হলো না আরশাদকে। হয়তো ওরা তৈরি হতে ব্যস্ত, তাই দরজা খুলতে দেরি হচ্ছে। অপেক্ষা না করে আরশাদ নিজেই লকের পাসওয়ার্ড চেপে দরজা খুলে নিল। বসার ঘরে টিভি চলছে। সোফার উপরের কুশনগুলো এলোমেলো হয়ে আছে। বোঝা যাচ্ছে এখানেই বসেছিল। কিছুক্ষণ আগে উঠে গেছে। আরশাদ সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। অরার ঘরের দরজা বন্ধ। একজন ভদ্রলোক কখনো একটা মেয়ের ঘরে নক না করে ঢোকে না, যতই সেই মেয়েটা তার স্ত্রী হোক না কেন। আরশাদ কয়েকবার দরজায় নক করলো, এবারও কোনো আওয়াজ আসছে না ভেতর থেকে। চিন্তার ভাঁজ পড়ল আরশাদের কপালে। ওরা তো কখনো এমন করে না। আরশাদ বাড়ি ফিরে এলে সে এক মুহূর্ত নিজের ঘরে থাকে না। ওরা ঘুমিয়ে পড়লে না তো? আচ্ছা, মেয়েটার কি শরীর খারাপ করেছে? কাল সারা রাত না ঘুমিয়ে জার্নি করেছে, শরীর খারাপ তো করতেই পারে। আরশাদ উঁচু গলায় কয়েকবার ডাকলো, ওরা ওরা না, কোনো জবাব নেই। এ ব্যাপার কতক্ষণ অপেক্ষা করে যায়। এক পর্যায়ে দোনমনো নিয়ে ঘরে প্রবেশ করলো আরশাদ। ওরা নেই। বাথরুমে লক্ষ্য করলো, সেখানেও নেই। অদ্ভুত ব্যাপার, মেয়েটা গেল কোথায়? পুরো বাড়ি খুঁজে দেখলো আরশাদ, ছাদটাও বাদ রাখলো না। ওরা কোথাও নেই। বাড়ির সিকিউরিটি গার্ডদের ডেকে পাঠালো আরশাদ। চিন্তিত গলায় বলল, তোমার ম্যাডাম কোথায়? গার্ডদের মধ্যে একজন পরিষ্কার গলায় বলল। ম্যাডাম তো বাইরে গেছে স্যার। আরশাদের কণ্ঠস্বরে চিন্তারা গভীরতর হলো। সে বলল, কখন? এই তো বিকেলের দিকে। আরশাদ ভ্রুকুচকে বলল, গাড়ি নিয়ে যায়নি? না স্যার, ম্যাডাম বললেন আধা ঘন্টার মধ্যে ফিরে আসবেন, তাই আর গাড়ি নেননি। ঠিক আছে, তোমরা যাও। আরশাদের উদ্বেগ ক্রমে বেড়ে যাচ্ছে। বিকেলে আধা ঘন্টার জন্য বাইরে বেরিয়ে কেউ যদি রাত 8টায় না ফেরে, তখন সেটা চিন্তার বিষয়। ওরা কোথায় গেছে কে জানে। ওরার একটা বদভ্যাস হলো, কোথাও যেতে হলে সে কখনোই আরশাদকে জানায় না। অবশ্য জানানোর কিছু নেই, সে স্বাধীন মানুষ, যেখানে খুশি যেতেই পারে। তবে ঘন্টার পর ঘন্টা নিরুদ্দেশ থাকলে সেটা নিশ্চয়ই আগেভাগে জানাতে হয়। বিরক্ত ভঙ্গিতে ওরার নাম্বারে ডায়াল করলো আরশাদ। এতটুকু ভালোবাসতেই আশকারা পেয়ে গেছে মেয়েটা।
না, এভাবে হবে না। মেয়েটাকে আগের মতোই ধমকের উপর রাখতে হবে। দুটো রিং বাজতে অপর প্রান্ত থেকে এক নারী কণ্ঠ বলে উঠল, আপনি যে নাম্বারটিতে ডায়াল করেছেন তাতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব নয়। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ভালো যন্ত্রণায় পড়ে গেলাম তো। একটা মেয়ে হঠাৎ এমন নিরুদ্দেশ হয়ে যাবে। আরশাদ বিচলিত হয়ে মস্তিষ্কের অক্সিজেন অপচয় করলো না। ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে লাগলো কোথায় যেতে পারে ওরা। কাজের খাতিরে কোথাও গেলে আরশাদের জানা থাকতো। পড়াশোনার খাতিরে কি কোথাও গেছে? হয়তো এমন হয়েছে আজ ক্লাসে জরুরি একটা নোট দিয়েছে, সেটা তাকে তুলতে হবে, তাই সীমার কাছে গেছে। হতেই পারে। আরশাদ ব্যস্ত ভঙ্গিমায় ফিরে এলো অরার ঘরে। অরা যেমন গোছানো মেয়ে, তার কাছে নিশ্চয়ই জরুরি নাম্বারগুলো আলাদা করে লিখে রাখার কথা। অরার বিছানার পাশের সাইড টেবিলে একটা ডায়েরি পেল আরশাদ। তার ধারণাই সঠিক হলো। জরুরি নাম্বার, গুরুত্বপূর্ণ তারিখ, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড সব গুছিয়ে লিখে রেখেছে ওরা। এখানেই সীমার নাম্বার খুঁজে পেল আরশাদ। এক মুহূর্ত অপচয় না করে ডায়াল করলো সীমার নাম্বারে। কয়েকটা রিং বাজতে অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ করে সীমা উৎফুল্ল ভঙ্গিতে বলল, আরশাদ ভাইয়া কেমন আছেন? আরশাদ জিজ্ঞাসু ভঙ্গিতে বলল। তুমি বুঝলে কিভাবে এটা আমার নম্বর? সীমা লজ্জিত ভঙ্গিতে বলল, আমি আসলে অনেক আগেই ওর মোবাইল থেকে আপনার নাম্বারটা চুরি করেছিলাম। কখনো ফোন করতাম না আপনাকে। আমার প্রিয় সুপারস্টারের ফোন নাম্বার আমার মোবাইলে আছে, এতটুকুই শান্তি। আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে থমথমে গলায় বলল, ওরা তোমার ওখানে? কই না তো। কেন ভাইয়া, ওরা বাড়িতে নেই? না, কোথায় গেছে বলেও যায়নি। ফোনটা বন্ধ পাচ্ছি। কোথায় গেছে তুমি কি বলতে পারো? সীমা চিন্তিত ভঙ্গিতে বলল, ওরা তো কাজ ছাড়া সন্ধ্যার পর বাড়িতেই থাকে, বের হয় না সে। কোনো কাজে যায়নি। আচ্ছা ভাইয়া, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। হয়তো আমাদের কোনো ক্লাসমেটের বাড়িতে গেছে। সীমার খোঁজ নেওয়ায় কত দূর কাজ হবে বোঝা যাচ্ছে না। তীব্র টেনশনে আরশাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। মেয়েটা আজ ফিরুক বাড়ি, খবর আছে তার। প্রায় রাত 9টা বাজতে চলল, অথচ ওরার কোনো খবর নেই। একটার পর একটা সিগারেট ধরিয়ে যাচ্ছে আরশাদ। টেনশনের সময় নাকি সিগারেট নার্ভ শান্ত রাখে, তার ক্ষেত্রে কোনো কাজ করছে বলে তো মনে হয় না। আরশাদের টেনশন ক্রমেই বেড়ে যাচ্ছে। হঠাৎ মোবাইলের নোটিফিকেশনের সম্বিত ফিরল, তার নতুন মেসেজের নোটিফিকেশন। একটা প্রাইভেট নাম্বার থেকে মেসেজ এসেছে, একটা ছবি, তার নিচে কি যেন লেখা। ছবিটা দেখে আরশাদের শির দ্বারা প্রকম্পিত করে প্রবল ঝড় বয়ে গেল। জরাশীর্ণ একটা ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে ওরা। তার কপালে আঘাতের দাগ, চোখের কাজল লেপটে চোখের চারিদিকে ছড়িয়ে আছে। জামার একাংশ ছিঁড়ে গেছে। তড়িৎ গতিতে উঠে দাঁড়ালো আরশাদ। তার হৃদস্পন্দন এক নাগাড়ে বেড়ে গেছে, বুকের ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কে করেছে ওরার এমন অবস্থা? কার এত বড় সাহস আরশাদ হকের জিনিসে হাত দেবার? সে কি জানে না একবার তার নাগালে পেলে আরশাদ তাকে শেষ করে ফেলবে? নিচের লেখাটার দিকে লক্ষ্য করলো আরশাদ। ইংরেজিতে অক্ষরে লেখা, ইয়োর গার্ল ইজ নাও মাইন। আবছা অন্ধকারে চেয়ে আছে ঘরটা। ওরা চোখ মেলে তাকালো, তবে আশেপাশে সব ঝাপসা দেখছে। তার মাথাটা প্রবল ঘূর্ণির ন্যায় ঘুরপাক খাচ্ছে। কেমন একটা তীক্ষ্ণ গন্ধ ছড়িয়ে আছে চারিদিকে। দীর্ঘক্ষণ একটা ঘরে আলো বাতাস প্রবেশ না করলে যেমন গন্ধ হয়, ঠিক সেরকম। হাত পা নাড়াবার চেষ্টা করতে ব্যর্থ হলো ওরা। খেয়াল করলো একটা চেয়ারের সঙ্গে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে তাকে। সে কোথায়? কে তাকে এখানে নিয়ে এসেছে? প্রচণ্ড এক চিৎকার দেওয়ার চেষ্টা করলো ওরা। এবারও সফল হলো না। তার মুখের উপর জোরালো স্কচ টেপ আটকে দেওয়া। ওরা প্রাণপণ চেষ্টা করলো এই বাঁধন থেকে মুক্তি পাবার। তবে সে খুব ভালো করে জানে খুব সহজে সে নিজেকে রক্ষা করতে পারবে না। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ছুটে এখান থেকে পালিয়ে যেতে চাইছে ওরা। কেন যে সে অপরিচিত একটা মানুষের সঙ্গে দেখা করতে রাজি হলো? ওরা চোখ দুটো বেয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। আরশাদ নিশ্চয়ই তার জন্য দুশ্চিন্তা করছে। সে জানে ওরা এই অবস্থায় অচেনা একটা জায়গায় বন্দী হয়ে আছে। হঠাৎ কারো পায়ের শব্দ কানে ভেসে আসতে হিমবাহের মতো জমে গেল ওরা। এই নিশ্চয়ই সে অপরিচিত লোকটা যে তাকে ফোন করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। ওরার হাত পা শক্ত হয়ে এলো, নিজেকে সজাগ করার সর্বোচ্চ চেষ্টা করছে সে। লম্বা চওড়া একটা লোক এসে দাঁড়ালো তার সামনে। তার মুখে মুখোশ, হাস্যোজ্জ্বল জোকারের মুখোশ। লোকটা ছোট ছোট পা ফেলে এগিয়ে আসছে তার দিকে। ভয় একটু একটু করে ছড়িয়ে পড়ছে ওরার সমস্ত শরীরে। কি করতে যাচ্ছে সে? ভয়ে নিজেকে গুটিয়ে নিল ওরা। তবে তার অগ্নিদৃষ্টি ঠিকই আবদ্ধ লোকটার দিকে। লোকটা এগিয়ে এসে ওরার মুখের স্কচ টেপ খুলে দিল। সঙ্গে সঙ্গে ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে বলল, কে আপনি? আমায় এইখানে নিয়ে এসেছেন কেন? কে আপনি? কোনো জবাব নেই। সে মুখোশের ফাঁক দিয়ে দেখে যাচ্ছে ওরাকে। ওরা বুঝতে চেষ্টা করছে কে সেই লোকটা, কি উদ্দেশ্য তার। সে কি ওরার কোনো ক্ষতি করতে চাইছে, নাকি তাকে বন্দি করে আরশাদের কাছে মুক্তিপণ দাবি করতে চাইছে? আচমকায় শীষ বাজানো শুরু করলো লোকটা। মনেরও রঙে রাগাবো গানটা শীষ তুলে গাইছে সে। ওরা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, শীষ বাজানো বন্ধ করেন। কে আপনি? কি চান আমার কাছে?
মুখোশের আড়ালে লুকিয়ে থাকা লোকটা খানিক হেসে বলল। আপনার কাছে তো কিছু চাই না, আপনাকেই চাই। ওরা কিছু একটা বলতে গিয়েই থেমে গেল। এই কণ্ঠস্বর তো তার চেনা। সে জানে মুখোশের পেছনে কে লুকিয়ে আছে। নিজের মনকে যেন বিশ্বাস করতে চাইছে না ওরা। এ কি করে সম্ভব? আবারও শীষ বাজাতে বাজাতে মুখোশটা খুলে ফেললো সে। প্রচ্ছন্ন হাসি হেসে বলল। সারপ্রাইজ। ওরা বিস্ময়ে খাবি খেয়ে তাকিয়ে আছে তার দিকে। সাবের সাবের তাকে ধরে নিয়ে এসেছে এখানে। ওরা চমকে উঠে বলল। তুমি? সাবের বিজয়ীর হাসি এসে বলল। কেমন দিলাম? ওরা কয়েক মুহূর্ত অবাক চোখে তাকিয়ে থেকে তাচ্ছিল্যের স্বরে বলল। বাহ, তোমার এত সাহস! আমি তো জানতাম তুমি ওয়ার্ল্ড ক্লাস পুরুষ। সাবের একটা চেয়ার টেনে এনে ওরার সামনে বসতে বসতে বলল। দামি কিছু পেতে হলে একটু সাহস তো করতে হয়। তোমাকে পাবার বাসনা করেছি। সব চাইলেই পাওয়া যায় না। যাই, হার্ডওয়ার্ক করলে অবশ্যই যাই। নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম তোমাকে পেয়ে ছাড়বো। যেদিন তুমি বড় ক্যাম্পাসে আমাকে অপমান করলে, সেদিন তো ওই প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়ে দাঁড়ালো। সাবেরের ক্ষমতা কত দূর তা খুব ভালো করেই জানে ওরা। ভয়টা তার কেটে গেছে, বরং নিজের উপরে রাগ লাগছে। কি করে সাবেরের মতো নিম্ন বুদ্ধির একটা ছেলের ফাঁদে পা দিল সে? সাবের ওরার দিকে ঝুঁকে এসে বলল। তুমি তো শুরু থেকে আমার ছিল ওরা। মাঝখান দিয়ে বিয়েটা করে জামালা বাকি আছো। অবশ্য অসুবিধা নেই। আমি জানি সুপারস্টার সাহেব তোমাকে টাচ পর্যন্ত করেনি। ওরা দাঁতে দাঁত চেপে বলল। আমার বিয়ে কিভাবে হয়েছে সেটা তুমি জানলে কি করে? সব কথা এখনই শুনবে? কথা শোনার জন্য তো সারা জীবন পড়ে আছে সুইটহার্ট। আমার স্বপ্ন তোমাকে নিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যাব, দেশ বিদেশে ঘুরে বেড়াবো খুব শীঘ্রই। কিন্তু সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। ওরা তাচ্ছিল্যের হাসি এসে বলল। তুমি দোয়া করো যেন ধরা না পড়ে যাও সাবের। একবার ধরা পড়ে গেলে তোমার শরীরের একটা হাড্ডিও আস্ত থাকবে না। সাবের কৃত্রিম বিস্ময় নিয়ে বলল। বাহ, এত ভরসা সুপারস্টার সাহেবের ওপর? ভালো ভালো। সাবের উঠে দাঁড়িয়ে আবারও নতুন একটা স্কচ টেপ ওরার মুখের উপর লাগিয়ে বলল। তুমি থাকো, আমি এক্ষুনি চলে আসবো। সাবের নতুন কি খেলা শুরু করেছে ওরা জানে না, তবে সে জানে আরশাদ ঠিকই তাকে খুঁজে বের করবে, উদ্ধার করবে এখান থেকে। আরশাদ তো নিজের মুখেই বলেছে ভালোবাসি। তার ভালোবাসার উপরে এতটুকু আস্থা অরার আছে। সিগারেটের ধোঁয়া ঘিরে রেখেছে আরশাদকে। ধোঁয়ার প্রখরতা ভেদ করে তার মুখটা দেখাও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। তার ঠিক সামনেই বসে রয়েছেন ধানমন্ডি থানার ওসি হানিফ সাহেব। তার পাশে দাঁড়িয়ে আছেন অন্যান্য পুলিশ সদস্যরা। ওই মেসেজটা পাওয়ার পর এক মুহূর্ত অপেক্ষা করেনি আরশাদ। সঙ্গে সঙ্গে ফোন করেছে পুলিশের ডিআইজিকে। ডিআইজি সাহেব আবার আরশাদের বিরাট ভক্ত। তার স্ত্রী নিখোঁজ এই সংবাদ শোনার পর তিনি হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছেন। আরশাদের হকের স্ত্রী নিখোঁজ, এই খবর সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ঢাকার প্রতিটা রাস্তায় চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের গাড়ি চেক না করে কাউকে ঢাকা ছাড়তে দিচ্ছে না। প্রতিটা থানায় পৌঁছে গেছে অরার ছবি। পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে তাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করার। অরাকে যে কিডন্যাপ করা হয়েছে এই বিষয়ে পুলিশের কোনো সন্দেহ নেই। আরশাদ নিজেই পুলিশ স্টেশনে যেত তার আগেই হানিফ সাহেব দলবল নিয়ে চলে এসেছেন বাড়িতে। ইতিমধ্যে সীমাও এ বাড়িতে চলে এসেছে একরাশ দুশ্চিন্তা নিয়ে। অরার মতো বুদ্ধিমতী একটা মেয়েকে কেউ কিডন্যাপ করে কি করে, এটাই সীমার মাথায় খেলছে না। তার থেকেও বেশি রাগ লাগছে আরশাদের উপর। কোনো বিচার বিবেচনা না করে আগে পুলিশকে খবর দিয়েছে। পুলিশকে খবর দেয় কিডন্যাপার যদি আবার কোনো ক্ষতি করে ফেলে। যে প্রাইভেট নম্বর থেকে মেসেজটা এসেছিল পুলিশ সেটা ট্র্যাক করার চেষ্টা করছে। অরার মোবাইল নাম্বারটাও ট্র্যাক করা হচ্ছে। অরার মোবাইলটা কোনো ক্রমে হাতে এলে সেখান থেকে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে। ওসি সাহেব কপালে জমে থাকা বিন্দু বিন্দু গাম মুছে বললেন। আপনার কি কোনো শত্রু আছে? কথাটা আরশাদের কর্ণকুহরে পৌঁছালেও জবাব দেওয়ার আগে তার মস্তিষ্ক চিন্তায় ডুবে গেল। আসলেই তো আরশাদের প্রচুর শত্রু রয়েছে। সফল মানুষের শত্রুর অভাব হয় না। যারা তাদের সফলতা দেখে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তারাই শত্রু। এমন কেউ চাইলেই তো অরার ক্ষতি করতে পারে। নিজের উপর নিজে রাগে জ্বলে উঠছে আরশাদ। তার উচিত ছিল অরার জন্য বডিগার্ড রেখে দেওয়া, যে বডিগার্ড সর্বক্ষণ অরাকে চোখে চোখে রাখবে। আরশাদের বোঝা উচিত ছিল অরা এখন আর তার ম্যানেজার নয়, তার স্ত্রী। তার জীবনের সঙ্গে অরার জীবনটাও জড়িয়ে রয়েছে। হানিফ সাহেব সংযত কণ্ঠে বললেন। আরশাদ ভাই। আরশাদ সম্বিত ফিরে পেয়ে বলল। আপনার কি কোনো শত্রু আছে যে ভাবিকে কিডন্যাপ করতে পারে? আপনার কি কাউকে সন্দেহ হয়? আরশাদ ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। আমার শত্রুতার অভাব নেই, স্পেসিফিকলি কারণ আমার মনে পড়ছে না। হানিফ সাহেব কিছু একটা বলতে যাবেন তার আগে একজন পুলিশ অফিসার এসে শুকনো মুখে বলল। স্যার, নাম্বারটা ট্র্যাক করা যাচ্ছে না। হানিফ সাহেব চিন্তিত ভঙ্গিতে বললেন। সেটাই তো স্বাভাবিক। কিডন্যাপার একটা সিম থেকে মেসেজ পাঠিয়ে সেই সিম নিশ্চয়ই আস্ত রাখবে না। তবে আমার ধারণা সে আবারও যোগাযোগ করবে।
মুক্তিপণ দাবি করতে হলে তো করবেই। আরশাদ দৃঢ় কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে না মুক্তিপণের উদ্দেশ্যে ওকে কিডন্যাপ করা হয়েছে। এর পেছনে অনেক বড় উদ্দেশ্য আছে। সীমা এতক্ষণ জানালার কাছে দাঁড়িয়েছিল। আরশাদের এই কথাটা শুনে ফিরে এসে তার পাশের সোফায় বসতে বসতে বলল, আমারও তাই মনে হচ্ছে ভাইয়া। মুক্তিপণ দাবি করতে হলে তো প্রথমে মেসেজই করতো। ওর উদ্দেশ্য মুক্তিপণ না। ওরা সীমার এই কথাটা শুনে তড়িৎ গতিতে রাগে স্রোত বয়ে গেল আরশাদের মস্তিষ্কে। লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রাগে তার হাত পা থরথর করে কাঁপছে। জ্বলন্ত সিগারেট দুমড়ে মুচড়ে হাতের মুঠোয় পুড়ে ফেললো আরশাদ। সে নিজের চোখ দুটো দেখতে পাচ্ছে না, তবে নিশ্চিত তারা রক্তিম বর্ণ ধারণ করেছে। যে ওরাকে কিডন্যাপ করেছে সে জানে না কোথায় হাত দিয়েছে। ওই কিডন্যাপারকে একবার হাতের নাগালে পেলে তার অবস্থা ঠিক এই সিগারেটটার মতোই করবে আরশাদ। বসার ঘরে উপস্থিত সকলে দেখল শান্তশিষ্ট জেন্টেলম্যান আরশাদ হক রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আরশাদ উঠে গেল দোতলায়। তার ঘরের উত্তর দেয়াল জুড়ে বিশাল এক 6 দরজার আলমারি। আলমারির রং ধবধবে সাদা, যদিও এই বাড়িতে আরশাদ জামাকাপড় রাখার জন্য আস্ত একটা ঘর রয়েছে, তবুও এখানে তার কিছু পছন্দের জামাকাপড় রাখা হয়। দৃপ্ত পায়ে হেঁটে আলমারির দিকে এগিয়ে গেল আরশাদ। পকেট থেকে চাবিটা বের করে তৃতীয় দরজা খুলে নিল। এই দরজার পিছনে মাঝামাঝি অবস্থানে একটা ড্রয়ারে রয়েছে। ড্রয়ারটা খুললো আরশাদ। তার টাইগুলো সুন্দর করে সাজানো এখানে, আর একরাশ টায়ের নিচে এই জিনিসটা লুকানো। বের করে আনলো সেই জিনিস আরশাদ। ক্যারিয়ারের প্রথম কয়েকটা সিনেমা হিট হওয়ার পরে আরশাদ যখন সুপারস্টার খেতাব পেয়ে যায়, তখন আত্মরক্ষার জন্য একে কেনা হয়েছিল। আজও ঠিক প্রথম দিনের মতো ঝলমল করছে। আবারও আরশাদের হাত ফিরে গেল পকেটে। নিজের মোবাইল বের করে এনে ধীরে সুস্থে ডায়াল করলো নাম্বারটায়। আরশাদ জানে না ওরা কোথায়, তবে কেন জানি তার অবচেতন মন বারবার বলছে ওরার কিডন্যাপের পিছনে এই মানুষটার কোনো না কোনো ভূমিকা আছে। নওশীন। নিজের স্বার্থ হাসিলের জন্য সে সব পারে। নওশীন কতটা ভয়ঙ্কর সেটা আর কেউ না জানলেও আরশাদ জানে। তবে সে হয়তো ভুলে গেছে প্রয়োজনে আরশাদ তার থেকে অধিক ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কয়েকটা রিং বাজতেই কল রিসিভ করলো নওশীন। কিছু একটা বলতে যাবে তার আগে আরশাদ থমথমে গলায় বলল, ওরা কোথায়?